বিশ্ব সাহিত্যে এমন কিছু লেখক আছেন যারা শুধু গল্পই বলেন না, আমাদের একেবারে আত্মার ভেতরটা নাড়িয়ে দেন। ফিওদর দোস্তোয়েভস্কি ঠিক তেমনই একজন। তার লেখাগুলো পড়লে মানব মনের সবচেয়ে জটিল, অন্ধকার আর একই সাথে আশার দিকগুলো আমাদের সামনে ভেসে ওঠে। চলুন আজ আমরা একসাথে ডুব দিই তার সেই অসাধারণ সাহিত্য জগতে। এখন প্রশ্ন হল, দস্তোয়েভস্কির মতো একজন লেখকের লেখাপড়া কোত্থেকে শুরু করা উচিত? ব্যাপারটা কিন্তু খুব স্বাভাবিক, কারণ তার বইগুলো তো শুধু গল্প নয়, এর মধ্যে দর্শন, মনস্তত্ত্ব, আধ্যাত্মিকতা সবকিছু মিলেমিশে একাকার। অনেকেই দ্বিধায় পড়ে যান কোন বইটা দিয়ে শুরু করলে ভালো হয়, কোনটা সবচেয়ে সহজ, আর কোনটাকেই বা তার সেরা কাজ বলা যায়। এই সমস্যার সমাধানের জন্য আমরা একটা বেশ আধুনিক আর মজার পদ্ধতি বেছে নিয়েছি, যাকে বলা হয় টিয়ার লিস্ট। এই তালিকায় আমরা তার সেরা কাজগুলোকে এমনভাবে ধাপে ধাপে সাজাবো যাতে যে কেউই খুব সহজে তার সাহিত্যের বিশাল জগতে পা রাখতে পারেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো আজকের এই আলোচনায় আমরা মোট 5টি পর্বে দোস্তোয়েভস্কিকে জানার চেষ্টা করব। তার একেবারে শুরুর দিকের লেখা থেকে শুরু করে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সেই কারাবাসের অভিজ্ঞতা এবং সবশেষে তার কালজয়ী কাজ আর আমাদের জন্য রেখে যাওয়া উত্তরাধিকার নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। তার জীবনে সেই ভয়ঙ্কর কারাবাসের অভিজ্ঞতা আসার আগে তরুণ দস্তোয়েভস্কি মূলত রাশিয়ার সমাজের নানা সমস্যা আর বাস্তবতা নিয়েই লিখতেন, আর সেটাই তাকে সাহিত্য জগতে পরিচিতি এনে দিয়েছিল। ভাবা যায় তার প্রথম উপন্যাস পুওর ফোক ছিল একটা পত্র উপন্যাস, মানে চিঠির মাধ্যমে লেখা। দুজন গরিব মানুষের মধ্যে চিঠি চালাচালির মধ্যে দিয়ে তিনি তৎকালীন রাশিয়ার ভয়াবহ দারিদ্র্য আর সামাজিক অবিচারের এক জীবন্ত ছবি তুলে ধরেছিলেন। আর এই বইটা বের হওয়ার সাথে সাথেই তিনি সেন্ট পিটার্সবার্গের সাহিত্য জগতে রীতিমতো তারকা বনে যান। সমালোচকরা তো তাকে পরবর্তী গোগল বলেও ডাকা শুরু করেছিলেন। ব্যাপারটা একবার কল্পনা করে দেখুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনারই মতো দেখতে আর একজন মানুষ আপনার চাকরি, আপনার জীবন সবকিছু দখল করে নিচ্ছে। কি ভয়ঙ্কর, তাই না? ঠিক এইরকমই এক অদ্ভুত অভিজ্ঞতার কথা দোস্তোয়েভস্কি লিখেছেন তার দ্য ডাবল উপন্যাসে। এখানে তিনি সামাজিক সমস্যা থেকে সরে এসে মানুষের মনের ভেতরে জটিল জগতে ডুব দেন। গল্পের প্রধান চরিত্র গুলিয়াদকিন একজন সাধারণ কর্মচারী, নিজের পরিচয় আর সম্মান নিয়ে সবসময় উদ্বেগে ভোগেন। আর তার হুবহু আরেকজন বা ডবল গ্যাঙ্গার যেন তারই মনের ভেতরের সেই সংকটের এক বাস্তব রূপ। তবে তার শুরুর দিকের কাজগুলোর মধ্যে নিঃসন্দেহে সেরা হল হোয়াইট নাইটস। এটা আসলে একটা অ্যান্টি রোম্যান্টিক প্রেমের গল্প। এখানে আমরা স্বপ্নদর্শী বা দ্য ড্রিমার নামে এক ধরনের চরিত্রের সাথে পরিচিত হই, যে কিনা বাস্তব দুনিয়ার চেয়ে নিজের কল্পনার জগতে থাকতেই বেশি ভালোবাসে। একতরফা ভালোবাসার এই গল্পে কোনোরকম তিক্ততা নেই, যা দোস্তোয়েভস্কির পরিণত মনেরই পরিচয় দেয়। আর মজার ব্যাপার হলো, এই চরিত্রটাই যেন তার ভবিষ্যতের বিখ্যাত চরিত্র আন্ডারগ্রাউন্ড ম্যানের একটা সরল মাসুম সংস্করণ। আর এরপরই দস্তোয়েভস্কির জীবনে এমন একটা মোড় এলো যা শুধু তার জীবনকেই নয়, তার পুরো সাহিত্য জগৎকেই ওলটপালট করে দিল। সেটা হলো তার গ্রেফতার হওয়া এবং সাইবেরিয়া কারাবাসের সেই ভয়াবহ সময়টা। 1849 সাল একটা বিপ্লবী দলের সাথে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হলো। তারপর ভাবুন একবার, চোখ বাঁধা অবস্থায় ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়ানো হয়েছে, মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। আর একদম শেষ মুহূর্তে যখন বন্দুক তাক করা হয়ে গেছে, ঠিক তখনই জারের পক্ষ থেকে বার্তা এলো যে তার মৃত্যুদণ্ড মওকুফ করা হয়েছে, বদলে তাকে পাঠানো হলো সাইবেরিয়ায় সশ্রম কারাদণ্ডে। এই নকল মৃত্যুদণ্ডের ভয়ঙ্কর অভিজ্ঞতাটা তার জীবন আর লেখাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। সাইবেরিয়া কারাগারে কাটানো ওই 4টা বছর যে কতটা ভয়ঙ্কর ছিল, সেটা তার নিজের কথাতেই বোঝা যায়। তিনি তার ভাইকে একটা চিঠিতে লিখেছিলেন, মনে হচ্ছিল যেন আমি 4 বছর ধরে মৃত অবস্থায় ছিলাম। এই অভিজ্ঞতাটাই তার পরবর্তী সমস্ত লেখার গভীরে ছায়া ফেলেছিল। কারাবাসের সেই অভিজ্ঞতাগুলো নিয়েই তিনি লিখেছিলেন তার আধা আত্মজীবনীমূলক উপন্যাস দ্য হাউস অফ দ্য ডেড। এই বইটা আসলে দুই মেরুর এক অদ্ভুত মিশ্রণ। একদিকে আছে কয়েদিদের ওপর অকথ্য নির্যাতনার পাশবিকতার বর্ণনা, আবার অন্যদিকে খুনি বা চোরের মতো ভয়ঙ্কর অপরাধীদের মধ্যেও তিনি খুঁজে পেয়েছেন মানবতার অপ্রত্যাশিত ঝলক। এখানেই তিনি প্রথম বুঝতে পারেন যে চরম কষ্টের মধ্যেও মানুষের ভেতরে বিশ্বাস আর আধ্যাত্মিকতার জন্ম হতে পারে, যা কিনা যে কোনো যুক্তির ঊর্ধ্বে। কারাগার থেকে মুক্তির পরেই কিন্তু আসল দোস্তোয়েভস্কির জন্ম হল। এই সময়ে তিনি তার জীবনের শ্রেষ্ঠ কাজগুলো লেখেন, আর তার লেখায় যোগ হয় এক গভীর দার্শনিক ও আধ্যাত্মিক মাত্রা। আর এই পর্বের শুরুটা হয় নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড দিয়ে। সত্যি বলতে, এই বইটার মাধ্যমে তিনি এমন এক চরিত্র তৈরি করলেন যাকে ভোলা প্রায় অসম্ভব।
এই আন্ডারগ্রাউন্ড ম্যান সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, বিদ্বেষে ভরা এক অদ্ভুত মানুষ, যে কিনা সমাজের সব যুক্তিবাদী আদর্শকে ঘৃণা করে আর মানুষের খামখেয়ালি, অযৌক্তিক স্বভাবটাকেই বড় করে দেখে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলা যাক। সেই সময়কার কিছু চিন্তাবিদ মনে করতেন যে মানুষ সবসময় নিজের ভালোর জন্য যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেয়। এটাকে বলা হতো র্যাশনাল সেলফ ইন্টারেস্ট। কিন্তু দোস্তোয়েভস্কি এই ধারণাকে একেবারে চ্যালেঞ্জ করে বসলেন। তিনি দেখালেন যে মানব প্রকৃতি তার চেয়ে অনেক বেশি জটিল, অনেক বেশি রহস্যময়। মানুষ অনেক সময় জেনে বুঝেও এমন কাজ করে যা তার নিজের জন্যই ক্ষতিকর। এরপর আমরা আসি তার সম্ভবত সবচেয়ে পরিচিত উপন্যাসে, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। এটা রাসকলনিকভ নামের এক মেধাবী ছাত্রের গল্প। সে নিজেকে নেপোলিয়ানের মতো একজন অসাধারণ মানুষ ভাবত, যে কিনা সাধারণ নৈতিকতার ঊর্ধ্বে, আর এটা প্রমাণ করার জন্যই সে এক বৃদ্ধাকে খুন করে বসে। দোস্তোয়েভস্কির অন্য উপন্যাসগুলোর তুলনায় এটার গল্প অনেক বেশি টানটান, একদম থ্রিলারের মতো। তো এখানে মূল বিষয়টা কি? আসল শাস্তিটা কিন্তু জেল বা ফাঁসি নয়। আসল শাস্তিটা হলো রাসকলনিকভের মনের ভেতরের যন্ত্রণা। খুনটা করার পর সে প্রচণ্ড অপরাধবোধ আর একাকিত্ব ভুগতে শুরু করে। আর শেষ পর্যন্ত সোনিয়া নামের এক পতিত কিন্তু পবিত্র আত্মার মেয়ের নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে সে মুক্তি খুঁজে পায়। প্রায়শ্চিত্ত আর ভালোবাসার মাধ্যমে মুক্তির এই ধারণাটা অসাধারণভাবে ফুটে উঠেছে এই উপন্যাসে। দোস্তোয়েভস্কির পরের মাস্টারপিসটা হল দি ইডিয়েট। এখানে তিনি একটা দারুণ পরীক্ষা করেছিলেন। এর প্রধান চরিত্র প্রিন্স মিশকিন হলেন একদম নিখুঁত, পবিত্র আর যিশুর মতো সরল একজন মানুষ। দোস্তোয়েভস্কি দেখতে চেয়েছিলেন আমাদের এই দুর্নীতিগ্রস্ত জটিল পৃথিবীতে এমন একজন খাঁটি ভালো মানুষ কি আদৌ টিকে থাকতে পারে। দুঃখজনকভাবে সমাজের নিষ্ঠুরতা আর ভুল বোঝাবুঝির শিকার হয়ে প্রিন্স মিশকিনের পরিণতি হয় খুব মর্মান্তিক। এই উপন্যাসটা যেন ব্যর্থতার মহত্বকেই সম্মান জানায়। তার সবচেয়ে রাজনৈতিক আর সম্ভবত সবচেয়ে ডার্ক উপন্যাস হল ডিমন্স। এটাকে একটা পলিটিক্যাল থ্রিলারও বলা যায়। এখানে তিনি নিহিলিজম বা শূন্যবাদের ভয়াবহ পরিণতি তুলে ধরেছেন। নিহিলিজম মানে হলো এমন এক বিশ্বাস যেখানে জীবনের কোনো অর্থ নেই, কোনো নৈতিকতা নেই, কোনো ঈশ্বর নেই। দোস্তোয়েভস্কি বিশ্বাস করতেন এই ধরনের ঈশ্বরহীন মতাদর্শ রাশিয়াকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন এবার দোস্তোয়েভস্কির সাহিত্যিক জীবনের শেষ এবং শ্রেষ্ঠ কাজটি দেখি, আর আমাদের চূড়ান্ত র্যাঙ্কিংটা একবার পর্যালোচনা করে নিই। আর সবশেষে যেটাকে তার জীবনের সেরা কাজ বলা হয়, দ্য ব্রাদার্স কারামাজোভ। এই বিশাল উপন্যাসে তিনি মানব অস্তিত্বের 3টে মূল শক্তিকে 3 ভাইয়ের মাধ্যমে তুলে ধরেছেন। বড় ভাই দিমিত্রি হল লাগামহীন আবেগ আর প্রবৃত্তির প্রতীক, মেজ ভাই ইভান হল যুক্তিবাদ আর সন্দেহের প্রতীক, আর সবচেয়ে ছোট ভাই আলিওশা হল নিঃশর্ত বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। এই 3 ভাইয়ের ভেতরের দ্বন্দ্ব আর সংঘাতের মাধ্যমে দোস্তোয়েভস্কি বিশ্বাস অবিশ্বাস, পাপ পুণ্য আর মুক্তির মতো চিরন্তন প্রশ্নগুলোর উত্তর খুঁজেছেন। তাহলে সবকিছু মিলিয়ে আমাদের চূড়ান্ত টিয়ার লিস্টটা দেখতে ঠিক এই রকম। এস টিয়ারে আছে তার সেই কালজয়ী কাজগুলো, যেগুলো বিশ্ব সাহিত্যকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। আর বাকি টিয়ারগুলোতেও রয়েছে তার অসাধারণ সব লেখা, যা তাকে একজন মহান লেখক হিসেবে প্রতিষ্ঠা করেছে আর তার দর্শনের বিভিন্ন দিককে আমাদের সামনে তুলে ধরেছে। শেষ পর্যন্ত দোস্তোয়েভস্কি আমাদের জন্য কি রেখে গেছেন? তার উত্তরাধিকার বিশাল। তিনি লেখালেখি শুরু করেছিলেন একজন সামাজিক সমালোচক হিসেবে, কিন্তু সাইবেরিয়ার সেই ভয়ঙ্কর কারাবাস তাকে মানবাত্মার এক গভীর পর্যবেক্ষকে পরিণত করে। তার কাজগুলো আজও আমাদের বিশ্বাস, সন্দেহ, পাপ আর প্রায়শ্চিত্তের মতো মৌলিক প্রশ্নগুলো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। দোস্তোয়েভস্কির লেখায় আমরা মানব অস্তিত্বের সবচেয়ে অন্ধকার দিক যেমন দেখতে পাই, তেমনই আবার মুক্তির সবচেয়ে উজ্জ্বল আশার আলোও খুঁজে পাই। যদি একজন লেখকের কাজে এই দুটো বিপরীতধর্মী জিনিস একসাথে থাকতে পারে, তাহলে এটা মানব প্রকৃতি সম্পর্কে আমাদের কি জানায়? ভাবনার বিষয়, তাই না?